তো গাঙ্গুলি কোম্পানির কর্ণধার বলছি। যে কোনো ধরনের চিংড়ি চাষ করতে গেলে আপনারা কি করবেন? সাদা মাছ বা চিংড়ি মাছের চাষের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। এবং সাদা মাছ সব ফুলকোর সাহায্যে শ্বাসকার্য চালায়, সেখানে জলের বা মাটিতে যদি দূষণ থাকে সেই দূষণটা তারা সহ্য করতে পারে। চিংড়ি মাছের ক্ষেত্রে এটা একদমই সম্ভব না, কারণ চিংড়ি মাছ হচ্ছে জলের যে কোনো রকম দূষণেই বিভিন্ন রকমের রোগ তৈরি হয়, পুকুরের পাশে এসে ধারে লেগে যায়। কিন্তু চিংড়ি মাছ চাষ করতে গেলে প্রথমেই হচ্ছে মাটির এবং জলের পরিবেশকে ঠিক রাখতে হবে। এখন ইদানিংকালে যারা ভেনামি চাষ করেন, সেই ভেনামি চাষের সময় দেখা যাচ্ছে পুকুর তৈরি করার সময় বাইরে থেকে যখন পুকুরে জলটা ঢোকানো হচ্ছে, ঢোকানোর পরেই বিভিন্ন ধরনের অজৈব দ্রব্য জলে দেওয়া হয়। সঙ্গে আপনার যেটা করা হয় যে ব্লিচিং করে দেওয়া হয়। ব্লিচিং করতে আমরা না করি তার কারণটাই হচ্ছে, প্রথমে হচ্ছে ব্লিচিং হচ্ছে একটা ক্লোরিনেশন করা পদার্থ। জলের মধ্যে যখনই ব্লিচিংটা দেওয়া হয় তখন ওখানে ক্লোরিন গ্যাসের একটা প্রাদুর্ভাব হয়, যার ফলে ওই ক্লোরিন গ্যাসের প্রাদুর্ভাবে থাকার জন্য 15 দিন 20 দিন পরে গিয়ে সেখানে মাছ ছাড়ে। যখন আমরা ফিল করছি যে চিংড়ি মাছের জলের মধ্যে মনে হয় ওই দ্রবীভূত ক্লোরিন গ্যাস নেই, সেই সময় মাছটাকে ছাড়া হয়। কিন্তু আমরা যেটা ফিল করছি ওই ছোট যে পিন, চিংড়ি মাছের পিন, সে তো আরও ক্ষুদ্র, তার শরীরে কি ওই আগের দেওয়া যে ক্লোরিন ব্লিচিং, তার যে ক্লোরিন গ্যাসের যে প্রাদুর্ভাব জলে কতটা কি আছে, তাতে করে সেখানে তার কি এফেক্ট হবে সেটা আমরা বাইরে থেকে অতটা বুঝতে পারছি না, বা সেইভাবে মেজারমেন্ট করেও বোঝা যায় না। যার ফলে দেখা যায় যে পরিমাণ চিংড়ি মাছের প্রতি স্কোয়ার মিটারে বা প্রতি হাজারে যে পরিমাণ বাগদা বা ভেনামি ছাড়া হয় বা গলদা ছাড়া হয় ব্লিচিং করার পরে, সেগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় 5%, 10%, কারো ক্ষেত্রে ঠিকঠাক মতো না বোঝার জন্য ওখানে 20% পর্যন্ত মর্টালিটি হয়ে যায়। সেই জায়গা থেকে প্রথমে চিংড়ি মাছ তৈরি করতে গেলে আমরা যেটা বলি যে আমাদের মতে বা আমাদের পদ্ধতি অনুযায়ী পুকুর তৈরি করার পরে জলটাকে ফিল্টার করে ঢোকাতে, সূক্ষ্ম নেটের ফিল্টার করে ঢোকালে পরে সেখানে আমাচা ফামাচা সেসব কিছু থাকে না। সেই জায়গায় প্রথমে রিগেন, ভিটাকেয়ার, জেনোভিট এটা দিয়ে দিতে। এই রিগেন, ভিটাকেয়ার, জেনোভিট দিয়ে দেওয়ার পর ওখানে যেটা হবে যে প্রাকৃতিক প্ল্যান্টন, সেই সাদা মাছের ক্ষেত্রে যেরকম বলেছিলাম সেরকম প্রাকৃতিক খাবার তৈরি হয়ে যাবে। সেই প্রাকৃতিক প্রথমে ফাইটোপ্ল্যান্টন তৈরি হবে, তারপরে জু প্ল্যান্টন তৈরি হবে। এবার প্রথম এটা দেওয়ার 7 দিন পরে আপনারা চিংড়ি মাছ ছাড়ুন। প্রচুর পরিমাণে হাই মর্টালিটি রেট হয় বলে সেখানটায় সবাই কী করে, যা দরকার তার থেকে অনেক বেশি ছেড়ে দেয়। এবার আমরা সেক্ষেত্রে বলি যে অত বেশি না ছেড়ে আপনারা যখন চাষ করার পরে গিয়ে শেষে যখন হারভেস্টিং করছেন, মাছ ধরছেন, সেই সময় কীরকম পরিমাণে পান সেই পরিমাণের উপরে বেস করে তার সঙ্গে 10% এক্সট্রা মর্টালিটি হিসাবে চিংড়ি মাছ ছাড়তে পুকুরে। 1000 স্কোয়ার মিটারে 50,000, 60,000 বা 70,000, অনেকে মরে যায় বলে 80,000ও শুনেছি ছাড়ে। সেই সব না করে অ্যাভারেজ দেখা যায় যে সবার কাছ থেকে রিপোর্ট নিয়ে আমরা দেখেছি যে 35 থেকে 40,000-এর বেশি মাছ পাওয়া যায় না। এবার 40,000-ই যদি আপনি ধরেন, সেখানে 45,000-এর মতো মাছ ছাড়ুন। তাতে প্রথম তো সিডের কস্টিং কম হবে, তারপরে গিয়ে ওই 45,000-এর হিসাবে যখন খাওয়ার দেওয়া হবে তাতে খাওয়ার কস্টিংও কম হবে। এবার খাওয়ার কস্টিং যেমন কম খাওয়ার দেওয়ার ফলে ওই 1000 স্কোয়ার মিটারে মাছগুলো খেয়ে যে পায়খানাটা করবে সেটা পুকুরের নিচে জমা হবে, সেটাও অনেকটা কম জমা হবে। তাতে দূষণ অনেকটা কম থাকবে। তাতে দূষণ কম থাকলে পরে দেখা যাবে যে মাছের যেসব বিভিন্ন রোগ, চিংড়ি মাছের ক্ষেত্রে যেমন মোল্টিং প্রবলেম, তারপরে হোয়াইট সিকেল যেটাকে সাদা পায়খানা বলা হয়, রেড গার্ড বলা হয়, চপসা হয়ে যাওয়া, এইসব যাবতীয় সমস্যাগুলো অনেক কম হবে। এবার এইগুলো তো দূষণের জন্যই হয়, এখানে আলাদা করে সেরকমভাবে ভাইরাসের ব্যাপার কিন্তু থাকে না। যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু দূষণের কারণেই, জলের যে দ্রবীভূত অক্সিজেন কমে যায় তখন এগুলো হয়। এবার আমাদের যে মতামত অনুযায়ী যদি আপনারা করেন, তাহলে প্রথমে রিগেন, ভিটাকেয়ার, জেনোভিট এগুলো দিয়ে পন্ড প্রিপারেশন করতে হবে। তারপরে 30 থেকে 40 দিনের মাথায় আবার ওই একই ডোজ, যেটা আমরা 1000 স্কোয়ার মিটারে 20 কেজি রিগেন, 5 কেজি ভিটাকেয়ার, 5 কেজি জেনোভিট বলি, এটা দিতে হবে। তারপরে গিয়ে 50-60 দিনের মাথায় দূষণের অবস্থা বুঝে আবার একটা রিপিট ডোজ দিতে হবে।
তারপরে গিয়ে নেক্সট যেটা 90 দিনে যখনই হারভেস্টিং হয়ে যায় মাছটা, তার আগে ধরুন 70 থেকে 80 দিনের মধ্যে আরেকটা ডোজ দিতে হবে। এরকমভাবে 4টে ডোজে যদি রিগেন, ভিটাকেয়ার, জেনোভিট এগুলো ব্যবহার করা যায়, তাহলে সাফল্যের সঙ্গে ভেনামি বলুন, বাগদা বলুন, গলদা চিংড়ি, যেটাকে মিদনাপুর ডিস্ট্রিক্টে বলা হয় যে চিংড়া, বা এদিকে নর্থ 24 পরগনায় বলা হয় যে ছাটি, এরকম ধরনের যে চিংড়ি মাছ, আসলে যেটা গলদা চিংড়ি, সেটা এইভাবে চাষ করলে পরে সাফল্য পাওয়া যাবে। তাতে খরচও অনেক কম হবে। বিভিন্ন মানে গাদা বিভিন্ন প্রোডাক্ট, যেমন মিনারেলস বলুন, প্রোবায়োটিক বলুন, তারপরে এই যে গাদা ফিড দেওয়া হয়, সেই সবেরও দরকার হয় না। শুধু বাদাম খোল দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের চিংড়ি মাছ তৈরি হতে পারে, তাতে কস্টিংও কম হয়। আর আরও বেশি সাফল্য পাওয়া যায় যখন ওই চিংড়ি মাছের খাবারের সাথে রিগেন প্রতি কেজিতে 20 গ্রাম, ভিটাকেয়ার 5 গ্রাম, জেনোভিট 5 গ্রাম মিশিয়ে খাবার দিলে। আর সেক্ষেত্রে ওই বাইন্ডার বা অন্য আদার্স অনেক কিছু ফিডের সাথে মিশিয়ে অনেক সময় দেওয়া হয়, সেগুলোরও প্রয়োজন হয় না। এই পদ্ধতিতে যদি আপনারা মানে চাষ করেন, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে আপনারা সাফল্য নিশ্চয়ই পাবেন।